আশা দেবীর দুই বৌমা ছিল, সুনিতা আর সুপ্রিয়া। সুনিতা ছিল একটু মোটা আর সুপ্রিয়া রোগা পাতলা। সুপ্রিয়া নিজের ইচ্ছে মতো পোশাক পরতে পারত, কিন্তু সুনিতাকে সবসময় তার বডি অনুযায়ী পোশাক পরতে হতো। মা, এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে বৌমা, তুমি তো রোগা পাতলা ঘুড়ির মতো, তোমাকে সব পোশাকেই মানায়। আরে সুনিতা দিদি, তুমি কি পরছো? তুমিও আমার মতো এমন কোনো ড্রেস পরতে পারতে, ভালো লাগতো। না সুপ্রিয়া, আমি মোটা, আমাকে ওইসব ড্রেসে ভালো লাগবে না। সুপ্রিয়া বৌমা, সুনিতা বৌমা অনেক মোটা, ওকে এমন পোশাকে মানাবে না। তুমিও কি সব বলো না, ওকে শুধু শাড়িতেই মানায়, তাই ওর ওটাই পরা উচিত। চলো এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ফাংশনে যেতে হবে তো। শাশুড়ির এই কথা শুনে সুনিতার খারাপ লাগলে সে বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। জানি না এরা নিজেদেরকে কি ভাবে, এবার আমিও ছোট ছোট জামা পরবো, আমাকে সুপ্রিয়ার থেকেও ভালো লাগবে এবার। পরের দিনই সুনিতা নিজের জন্য শপিং করতে গিয়ে ওয়ান পিস, ক্রপ টপ, জিন্স আর অনেক ছোট ছোট জামা কেনে। সুপ্রিয়ার জন্মদিন উপলক্ষে সবাই যখন বাইরে ডিনার করতে যাচ্ছিল, তখন সুপ্রিয়া খুব সুন্দর একটা শর্ট মিডি পরেছিল। কিন্তু এটা কি, সুনিতা এতটাই শর্ট মিডি পরেছিল যে তাকে দেখতে ভীষণই অদ্ভুত লাগছিল। আরে বৌমা, এটা তুমি কি পরেছো? এত ছোট ড্রেসে তোমাকে বাজে লাগছে দেখতে। আরে বাহ দিদি, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ। আমি ভাবলাম তুমি যখন পরতে পারো তো আমিও পরতে পারি, তাই এখন থেকে আমি এমন ছোট ছোটই জামা পরবো। সুপ্রিয়ার মতো একই রকম হওয়ার ভূত সুনিতার মাথায় চেপেছিল, আর এটাই ছিল তার খুব বড় ভুল। এখন সে প্রত্যেক দিনই ছোট ছোট পোশাক পরে বাইরে যায়। ছোট পোশাক পরা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু আমাদের নিজেদের বডি হিসাবেই পোশাক পরা উচিত। কিন্তু সুনিতা এটা বুঝতেই চাইছিল না। কি হচ্ছে সুনিতা? তুমি কখন থেকে রেডি হয়েই যাচ্ছ? আরে দাঁড়াও, আসছি। তৈরি হতে সময় লাগে তো একটু। মুভি দেখো কি এতক্ষণে অর্ধেক শেষও হয়ে গেছে, আর তুমি এখন বেরোতেই পারলে না, আর তারপর তুমি বলতে থাকবে আমি নাকি লেট করি। আর এটা তুমি কি পরেছো? এত ছোট কাপড়, তোমার কি হয়ে গেছে সুনিতা? হ্যাঁ, এত ছোট কাপড় তুমি পরেছো, নিজে তো একটু খেয়াল রাখো। ছি। আরে দিদি, তুমি এখনো তৈরি হওনি? ওই দেখো, সুপ্রিয়াও তো শর্ট স্কার্ট পরেছে। কই, ওকে তো কেউ কিছু বলে না। আমাকেই সবাই সবসময় কেমন করে। আমি সুপ্রিয়ার থেকেও সুন্দর, আমাকে বেশি ভালো লাগে এমন জামাতে। সুপ্রিয়াকে দেখো কেমন রোগা টিংটিঙে, আর আমার শরীর তো তাও ভরপুর। দিদি, তুমি আমার থেকে বড় বলে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না আমাকে। তুমি আমার মতো হতেও পারবে না। ওয়েস্টার্ন ড্রেসে আমাকে দারুণ মানায়। আমি তোমাকে কিছু বলি না সেটা আলাদা কথা, তা বলে তুমি এভাবে কথা বলবে? আরে ভুল কি বললাম আমি? আমি তোমার থেকে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এটা আলাদা কথা যে আমি একটু মোটা। দেখো, তোমার থেকেও আমি রোগা হব, আর তারপর এইসব পোশাকে আমাকে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো যাও না। কে বারণ করেছে? আমাকে মাঝখানে কেন টানছো? তোমাদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আর আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কথাও বলো না। ধীরাজ, আমি যাব না সিনেমা দেখতে। তুমি চাইলে দাদা দিদির সঙ্গে যেতে পারো। বৌদি, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। সুনিতা আর সুপ্রিয়ার মধ্যে ঝগড়া বেঁধে যায়। দুজনে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু ভুলটা সুনিতারই ছিল। সে সুপ্রিয়ার অপমান করলেও নিজের ভুল মানতেই চাইছিল না। আর বাড়ির লোকেদের মধ্যে এমন খারাপ সম্পর্ক দেখে আশা দেবী খুবই কষ্ট পায়। বৌমা, আজ তোমার জন্য বাড়ির সকলের মন খারাপ। তুমি কি জানো তুমি সুপ্রিয়ার সঙ্গে কেমন বাজে ব্যবহার করলে? মা, আপনি সবসময় আমার ভুলটাই দেখেন, কিন্তু আমি জানি আপনি সুপ্রিয়াকে আমার থেকে বেশি ভালোবাসেন। এমন কোনো ব্যাপার নয় বৌমা, ভগবান জানে তোমার মাথায় এত রেশারেশি কোত্থেকে এলো। যখনই দেখছি ভুল কথাই বলে যাচ্ছ। আরে আমরা তোমার আপনজন, তোমার ভালোই চাই আমরা। তোমাকে কাপড়ের জন্য একটু বললাম, আর তুমি সবার সঙ্গে লড়াই করছো। এবার আমিও তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে তুমি একলা হয়ে যাবে। আর তারপর এমনটাই হলো। ধীরে ধীরে আশা দেবীও সুনিতার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কারণ সুনিতা কারো কথা শুনত না। সে কখনো নিজের ভুলটা না দেখে সবসময় অন্যের ভুলই খুঁজে চলত। একদিন প্রতিবেশীর বাড়িতে বিয়ে উপলক্ষে সবাই যখন বিয়ের সাজে সেজেছিল, তখন সুনিতা নিজের মতনই তৈরি হয়ে এসেছিল। সে ডিপনেক কাট স্লিপের একটা শর্ট জামা পরেছিল। কেউ তার সঙ্গে কথা বলতো না বলে সুনিতাকে কেউ কিছু বারণও করেনি। সুপ্রিয়া ডিজাইনার শাড়ি পরেছিল, শাশুড়িও ভালো শাড়ি পরেছিল। এরপর সবাই মিলে বিয়ে বাড়ি পৌঁছানোর পর বিয়ে বাড়ির সবাই সুনিতার দিকেই তাকিয়েছিল,
কারণ সুনিতা যে ওয়ান পিসটা পরেছিল সেটা খুব ছোট হওয়ার কারণে যেন তার বডির সঙ্গে আটকিয়ে গেছিল। কিন্তু সুনিতা ভাবছিল তাকে খুবই ভালো লাগছে। আর ডিজে চালিয়ে সবাই যখন নাচ করছিল তখন সুপ্রিয়াও সেখানে নাচতে যায়। আর এমন সময় সে খেয়াল করে যে হঠাৎ তার জামাটা পেছন থেকে ফেটে গেছে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আরো পরো এই ধরনের কাপড়, কতবার বলেছি একটু ঠিকঠাক কাপড় পরো, কিন্তু কিন্তু তুমি তো শুনতেই চাও না। আর এখন কেঁদে কি হবে? মা আর সুপ্রিয়াকেও তো দেখতে পাচ্ছি না। এদিকে আসো, সাইডে আসো, এই দেয়ালের কাছে এসে দাঁড়াও, দাঁড়াও বলছি। তখনই সেখানে সুপ্রিয়া আর আশা দেবী আসে। তোমার চোখে জল কেন? আমি মাকে জল খাওয়াতে নিয়ে গেছিলাম। কিছু হয়েছে কি দিদি? কি হলো, কাঁদছো কেন? সবার মাঝে এভাবে কাঁদলে ভালো লাগে না। তোমাদের মধ্যে লড়াই হয়েছে কি? মা এক সেকেন্ড, এদিকে একটু আসো। অনিল তার মায়ের কানে এই কথাটা বলে। সুপ্রিয়া বৌমা শোনো, সুনিতা বৌমার ড্রেস পিছন থেকে ছিঁড়ে গেছে, তাই জন্য ও দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। কিছু একটা করো যাতে কেউ জানতে না পারে আর আমরা বাড়ি পৌঁছাই। মা তুমি চিন্তা করো না, এই অবস্থায় সুনিতা দিদিকে কেউ দেখতে পাবে না। আমি দিদির সঙ্গেই থাকবো। দিদি আসো, আমার সঙ্গে আসো। তুমি শুধু এমন ভাব করো যে তোমার শরীর খারাপ, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ। সুনিতা সুপ্রিয়ার সামনে দাঁড়িয়েছিল আর সুপ্রিয়া তাকে জড়িয়ে ধরেছিল। কি হলো বৌমা? সুনিতা বৌমার শরীর খারাপ করেছে? হ্যাঁ কাকিমা, আসলে ডান্স করতে করতে দিদির মাথা ঘুরে গেছে, বাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা কাকিমা আমি আসছি, দিদির শরীর খারাপ হচ্ছে আরো। আর এভাবেই সুপ্রিয়া সুনিতাকে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছায়। আর বাড়ি আসার পর সুনিতা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন মা, আমি কখনো এমন কিছু আর করব না যাতে আপনাদের অপমান হয়। আর সুপ্রিয়া, আমি তোমার কাছেও ক্ষমা চাইছি। ছোট্ট একটা বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে কত লড়াই করলাম, তাও তুমি আজ আমার সাহায্য করলে। দিদি ওটা কোনো ব্যাপার নয়, ওই কাজটা করা তখন আমার দায়িত্ব ছিল। তুমি আমার থেকে বড়, আমার নিজের দিদির মতো। এবার তোমাকে আমার একটা কথা শুনতে হবে। তোমার জন্য ড্রেস আমি ডিসাইড করব। দারুণ সুন্দর ওয়েস্টার্ন ড্রেস কিনে দেব, যেটা তোমার উপর দারুণ লাগবে। বৌমা মন খারাপ করো না, সব ঠিক আছে। তুমি আর সুপ্রিয়া এই বাড়ির লক্ষ্মী, নিজেদের মধ্যে ঝগড়া করো না, মিলেমিশে থাকো গো। এরপর সুপ্রিয়া আর সুনিতা একে অপরকে জড়িয়ে ধরে। সুপ্রিয়া সুনিতাকে শপিং এর জন্য নিয়ে যায় আর সুনিতার বডি হিসাবে খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস তাকে কিনে দেয়। ওয়েস্টার্ন ড্রেস পরা খারাপ নয়, তবে আমরা আমাদের বডি হিসাবে পোশাক পরলে তবেই আমাদেরকে ভালো লাগে। আর আমাদের এমন পোশাকই কেনা উচিত যেটাতে আমরা কমফোর্টেবল থাকি আর নিজেকে সুন্দর দেখানো চক্করে লোকেদের মধ্যে যেন কখনো হাসির পাত্র না হই। প্রত্যেকটা ছেলেই চায় যে তার বউ খুব সুন্দর রান্না করতে জানুক, কিন্তু এখানে মোহন তো এমন বউ পেয়েছে যে সারাদিন শুধু খেয়েই যায়। আর বেশি খাবার খাওয়ার চক্করে সে এতটাই মোটা হয়ে গেছিল যে তার পক্ষে বেশি ওঠা বসা করাটাও কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তাও সে খাবার খাওয়া ছাড়তই না, রাত দিন কেবল খেয়েই যেত। আসলে বিয়ের আগে মোহন জানতই না যে তার বউ এত খাবার খায়। আসলে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বিয়ের আগে মোহন শেফালির সঙ্গে একবারও দেখা করেনি। তার একজন আত্মীয়র কথাতে সে বিয়েতে রাজি হয়ে যায়। আর মোহন ছোট্ট একটা ধাবা চালাতো, যেটা শুনে শেফালিও বিয়ে করতে রাজি হয়ে যায়। আর ফুলশয্যার রাতে শেফালিকে কাঁদতে দেখে মোহন বলে, কি হয়েছে শেফালি? কেঁদো না, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? দেখো, প্রত্যেকটা মেয়েকেই তো কখনো না কখনো তার শ্বশুর বাড়িতে আসতে হয়, তাই না? শেফালি বলল, আমি ওই জন্য কাঁদছি না। তবে তুমি কেন কাঁদছো? আমার খুব খিদে পেয়েছে। আমি পুরো 1 ঘন্টা আগে মিষ্টি খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি। কিন্তু 1 ঘন্টায় তোমার খিদে কি করে পেয়ে গেল? আমার 5 মিনিট পর পরই খিদে পায়, আর তুমি 1 ঘন্টার কথা বলছো। আমাকে খাবার এনে দাও। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। এরপর মোহন শেফালিকে বাটার নান আর ছোলে বাটুরে একটা প্লেটে করে এনে দেয়। আরে বাহ, এটা তো আমি খুব ভালোবাসি। এই বলে শেফালি 1 মিনিটেই 10টা বাটার নান খেয়ে ফেলে বলে, নান আরও নিয়ে এসো। এরপর মোহন আরও 10টা বাটার নান নিয়ে আসে, কিন্তু শেফালি সেটাও 1 মিনিটে খেয়ে ফেলে। আরও আনো। কিন্তু বাটার নান তো শেষ। তাহলে অনেকটা ভাত আর মাটন নিয়ে এসো। মোহন দৌড়িয়ে খাবার আনছিল আর শেফালি খেতেই থাকছিল। আরও নিয়ে এসো। আরে সব খাবার তো শেষ হয়ে গেছে শেফালি। আমি কিচ্ছু জানি না, আমার জন্য খাবার এনে দাও, আমাকে ম্যাগি বানিয়ে দাও।
এত খাওয়ার পরেও শেফালির খিদেই কমে না। এরপর মোহন একসঙ্গে 10 প্যাকেট ম্যাগি বানিয়ে দিলে শেফালি সেটা খাওয়ার পর বলে, হ্যাঁ, এইবার ঠিক আছি আমি, চলো শুয়ে পড়ো এখন। এই বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর শেফালি ঘুমাতে ঘুমাতে বিষাক্ত পাদ ছেড়েই যাচ্ছিল। আরে, এটা কি হলো? আমি কাকে বিয়ে করে ফেললাম? এর থেকে তো ভালো ছিল আমি সারা জীবন একা থাকতাম। কিন্তু খাল কেটে কুমির এনে কেঁদে আর লাভটা কি? এটা তো শুরু ছিল। পরের দিন ঘুম থেকে উঠে বাড়িতে থাকা কাঁচা সবজি সব শেফালি খেয়ে ফেলে। আর মোহন উঠে দেখে রান্নাঘরে খাওয়ার মতো কিছুই নেই। আরে, এটা কি? এখানে তো কিছুই নেই। তো আমি কি করব? আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। এবার দুপুরবেলা খিদে পেলে আমি কি খাবো বলো তো? ঠিক আছে, দুপুরে না হয় আমি ধাবা থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেবো। এরপর মোহন খাবার না খেয়ে ধাবাতে চলে গেলেও শেফালির কিছু যাই আসে না। সে তো তার খাবার কথাই ভেবে চলেছিল। দুপুরবেলাতে মোহন ধাবার থেকে 2 প্লেট বিরিয়ানি পাঠায়, কিন্তু তা খেয়েও শেফালির পেটই ভরে না। তাই সন্ধ্যাবেলাতে মোহন বাড়ি ফিরলে শেফালি খুব কাঁদতে কাঁদতে বলে, আরে, কি ব্যাপার? কাঁদছো কেন এখনো? খাবার তো আমি পাঠিয়ে দিয়েছি তোমায়। মাত্র 2 প্লেট বিরিয়ানিতে আমার খিদে মেটে না, অন্তত 20 প্লেট লাগবে। তুমি তো জানো আমি এমনই খাই। 20 প্লেট? শেফালি, তুমি তো জানোই আমি খুব গরিব। ধাবা থেকে খুব একটা টাকাও আসে না আমার। এমনটা করলে কি চলবে? আর তাছাড়া এরকম ভাবে খেতে থাকলে তোমার যে নানান রোগ হতে পারে। কি? তুমি আমার মোটা হওয়া আর খাওয়ার খোটা দিচ্ছ? আমি থাকবো না এখানে, আমি আজই চলে যাব। এই শুনে তো মোহন বিপদে পড়ে যায়, কারণ বিয়ের পরের দিনে যদি বউ বাপের বাড়ি চলে যায় তবে লোকে কি বলবে। এটা ভেবে মোহন বলে, কেঁদো না শেফালি। আচ্ছা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে যেও না। আমি চলে যাব। আমাকে যখন খাওয়াতে পারবে না তখন বিয়ে করেছো কেন? মোহন মনে মনে বলে, আমি কি সত্যিই জানতাম তুমি একটা রাক্ষসী? আমি কি সত্যিই জানতাম যে তুমি রাক্ষসের মতো ননস্টপ খেয়ে যাও? কিন্তু মোহন শেফালিকে মনের কথা বলতে না পেরে সে বলল, ঠিক আছে শেফালি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন থেকে তুমি যত খুশি তত খেও, লক্ষ্মীটি। আমি কিচ্ছু বলবো না। তাহলে আমি তোমার সঙ্গে রোজ ধাবাতে যাব, রোজ। ঠিক আছে, ওটাই হবে। পরের দিন শেফালি মোহনের সঙ্গে ধাবাতে গিয়ে শুধু খেতেই থাকে আর বলে, আমার জন্য তন্দুরি রুটি আর বাটার চিকেন আনো। আরে নিয়ে এসো ভাই, তাড়াতাড়ি নিয়ে এসো। সেই সঙ্গে তন্দুরি চিকেন আর ভালো করে পেঁয়াজ কেটে নিয়ে আসো। শেফালি খেতে থাকে আর মোহনের কর্মচারী খাবার তৈরি করতে থাকে। আর এদিকে গ্রাহকেরা ধাবাতে খাবার না পেয়ে বাড়ি চলে যায়। বলছিলাম দাদা, একটু ওই রুমালি রুটি আর ডাল তরকাটা নিয়ে আসবেন। রুমালি রুটি তো আছে দাদা, কিন্তু তড়কা হবে না। তাহলে চিকেন ভর্তা নিয়ে আসুন। না, ওটাও নেই। পনির হবে? ওটাও শেষ হয়ে গেছে সাহেব। আরে ভাই, তাহলে তোমার ধাবায় আছেটা কি? আচ্ছা, তবে শুকনো রুমালি রুটি নিয়ে এসো। তখন মোহনের কর্মচারী চিৎকার করে বলে, এই রুমালি রুটি এখন শেষ হয়ে গেছে, আর বানানোর জন্য ময়দা টয়দাও নেই। আরে ভাই, এই ধাবাতে আসাটাই আমার ভুল হয়েছে, আর কখনো আসবো না। কাস্টমার পালাতে থাকে আর শেফালি খেতে থাকে, যা দেখে মোহন তার বুকে হাত দিয়ে বলে, হে ভগবান, এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমার ধাবা লাটে উঠবে। জানি না বিয়েটা কেন করলাম। বিকালবেলায় সব খাবার শেষ করে শেফালি ঘুমানোর জন্য বাড়ি চলে যায়। আর মন খারাপ করে মোহনকে ধাবাতে বসে থাকতে দেখে তার কর্মচারী বলে, কি ভাবছেন সাহেব? তুই কি বিয়ে করেছিস? না সাহেব। কখনো করবি না, আর যদি করতেও হয় ওই মেয়েটার সম্পর্কে সবকিছু জেনে তারপরে বিয়ে করবি, বুঝলি? নয়তো কিন্তু হারিকাটে গলা যাবে। আমার তো গেছেই, তোর গলাটা বাঁচিয়ে নিস। আপনি সাহস রাখুন সাহেব, মেম সাহেব একদিন ঠিকই বুঝতে পারবে সে এমনটা করা একদমই উচিত না। আরে ততক্ষণে যে আমার ফটোতে মালা ঝুলবে। এরপর 1 মাস ধরে শেফালি ধাবার খাবার একাই খেয়ে ফেললে মোহন গরিব হতে থাকে। তাই তো মাসের শেষে মোহনকে টাকা ধারেও নিতে হয়। একদিন যখন মোহন সবকিছু ছেড়ে ছুড়ে পালাবে ভাবছিল, তখনই একদিন রাতে হঠাৎ শেফালির বুকের যন্ত্রণা হয়। ভীষণ কষ্ট হচ্ছে। এই বলে শেফালি যন্ত্রণায় ছটফট করলে মোহন তাকে হসপিটালে নিয়ে যায়। শেফালি দেবী, আপনার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? কিন্তু কেন, কি করে? আমার বয়স তো অনেক কম এখন। হার্ট অ্যাটাক বয়সের জন্য নয়,
লাইফস্টাইলের জন্য হয়। আপনাকে এসব খাওয়া বন্ধ করতে হবে, কারণ আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বেশি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমি মরতে। আপনাকে কম খেতে হবে আর অনেক বেশি করে কাজ করতে হবে, নয়তো কিন্তু আবার হার্ট অ্যাটাক হতে পারে। এরপর শেফালি ভয় পেয়ে সম্পূর্ণ বদলিয়ে যায়। সে খাবারও কম খেতে লাগলো আর তার মোটা শরীর কমানোর জন্য ধাবাতে কাজও করতে লাগলো। এরপর ধাবাতে ধীরে ধীরে গ্রাহক বাড়লে মোহনের আরও লাভ হয়। আর এভাবেই খাউনতে মোটা বউ রোগা হয়ে গেল আর মোহনও তার বউয়ের সঙ্গে হাসি খুশিতে থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।